ডেফিনেশনটা বলেছিলাম। আচ্ছা, ফ্যাক্টরাইজেশন ডোমেনে কি বলেছিলাম যে একটা ইন্টিগ্রাল ডোমেনকে ফ্যাক্টরাইজেশন ডোমেন কখন বলবো, যদি সেই ইন্টিগ্রাল ডোমেনে যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্ট যদি নিই তার ফ্যাক্টরাইজেশন থাকবে। আর ফ্যাক্টরাইজেশন থাকা মানে কি, কোনো একটা নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকা মানে সেটাকে ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টস এর প্রোডাক্ট আকারে লেখা যাবে, এটাই বলেছিলাম। তাহলে কোনো একটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকা মানে সেটাকে ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টস এর প্রোডাক্ট আকারে লেখা যাবে। আর ওই এক্সপ্রেশনটাকে বলা হবে কি, ওই এক্সপ্রেশনটাকে বলা হবে এর ফ্যাক্টরাইজেশন। আর ফ্যাক্টরাইজেশন ডোমেন মানে কি, ফ্যাক্টরাইজেশন ডোমেন মানে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টকে ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টস এর প্রোডাক্ট আকারে লেখা যাবে। এবার দেখ, এই যে আমরা কোন একটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন করছি সেখানে কোনগুলোকে ট্রিভিয়াল ফ্যাক্টর, কোনগুলোকে আমরা নন ট্রিভিয়াল ফ্যাক্টর বলবো। ইন্টিগ্রাল ডোমেনে তার ডেফিনেশনটাতে চলে কি বলছে দেখ, এই ইন্টিগ্রাল ডোমেনে আমরা কি দেখেছি, যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্ট অলওয়েজ ডিভিজিবল বাই দ্য কি, দেখ বইয়ে লেখা আছে ওই জায়গাটা, বাই দ্য অ্যাসোসিয়েটস অফ এ এন্ড দ্য ইউনিটস অফ বি। তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেনে যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টের, তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেনে যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টের ডিভিজরগুলো কারা হবে, যারা ওর সাথে অ্যাসোসিয়েট এবং ইউনিটস হবে ইনটি। এই ধরনের ফ্যাক্টরগুলোকে বলা হয় ট্রিভিয়াল ফ্যাক্টর, মানে যারা অ্যাসোসিয়েট হবে ওর সাথে, ঠিক আছে, বা যারা ইউনিট হবে, এরকম ধরনের যে ফ্যাক্টরগুলো থাকবে তাদেরকে বলছে দেখো ট্রিভিয়াল ফ্যাক্টর। বাকি আদার্স যে ফ্যাক্টরগুলো থাকবে তাদেরকে বলবো নন ট্রিভিয়াল ফ্যাক্টর। ঠিক আছে আকাশ, কি বলি, যেমন দেখ ছয়ের ট্রিভিয়াল ফ্যাক্টরস কারা, ছয়ের ট্রিভিয়াল ফ্যাক্টরস হচ্ছে প্লাস মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস সিক্স, তাই তো। এরা হচ্ছে ট্রিভিয়াল ফ্যাক্টরস। কেন? কারণ ছয়টাকে যখন লিখবো, ছয়টার তো বিভিন্ন রকম এক্সপ্রেশন হয়, সো ছয়ের ক্ষেত্রে কোন কোনগুলো তাহলে ট্রিভিয়াল ফ্যাক্টরস হবে, ছয়কে কে কে ভাগ করবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, ওয়ান, মাইনাস ওয়ান, সিক্স আর মাইনাস সিক্স। এই যে এগুলো নেবো, এইগুলো প্রত্যেকটা এদেরকে গোবিন্দ কি বলছে, ট্রিভিয়াল ফ্যাক্টরস। ঠিক আছে, আর দেখ যেহেতু ওয়ান মাইনাস ওয়ান গুলো জেড ইউনিট আর সিক্স আর মাইনাস সিক্স ছয়ের সাথে অ্যাসোসিয়েট, নন ট্রিভিয়াল ফ্যাক্টরস কারা হবে, অল আদার ফ্যাক্টর। যেমন ছয়কে আমি লিখতে পারি কিভাবে, ছয়কে লিখতে পারবো টু ইন্টু থ্রি আকারে, বা ছয়কে লিখতে পারবো মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি আকারে। তাহলে এই যে টু থ্রি, এই যে ফ্যাক্টরগুলো বা মাইনাস টু মাইনাস থ্রি ফ্যাক্টরগুলোকে আমরা বলবো নন ট্রিভিয়াল ফ্যাক্টরস। তাহলে আশা করি বোঝা গেল কোনগুলো ট্রিভিয়াল ফ্যাক্টরস, কোনগুলো নন ট্রিভিয়াল ফ্যাক্টরস। ঠিক আছে, বোঝা গেছে। যারা ইউনিট আর ওর সাথে অ্যাসোসিয়েট হবে তারা হচ্ছে ট্রিভিয়াল ফ্যাক্টর, বাকি আদার ফ্যাক্টরস গুলো হচ্ছে নন ট্রিভিয়াল। যেমন এখানে তাহলে প্লাস মাইনাস টু যদি নিই আর প্লাস মাইনাস থ্রি যদি নিই, এরা কি হবে, আর নন ট্রিভিয়াল ফ্যাক্টরস, আর নন ট্রিভিয়াল ফ্যাক্টরস, নন ট্রিভিয়াল ফ্যাক্টরস অফ সিক্স ইন জেড। তাহলে প্লাস মাইনাস টু আর প্লাস মাইনাস থ্রি এরা কি হবে, এরা প্রত্যেকে নন ট্রিভিয়াল ফ্যাক্টরস হবে অফ সিক্স ইন জেড। এবার একটা লেমাতে চলে আসছে, লেমার প্রমাণটা লাগবে না, শুধু লেমাটা দেখো। লেমাটা কি বলছে, যে ডি যদি একটা ইন্টিগ্রাল ডোমেন নিলাম, লেট ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। এখানে অনেকগুলো প্রমাণ আছে, সব প্রমাণগুলো করতে হবে যেটা পরে সেগুলো শুধু করছি। ডিটা একটা ইন্টিগ্রাল ডোমেন কনসিডার করলে লেট ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ডিটা আমরা একটা ইন্টিগ্রাল ডোমেন নিয়েছি, লেট স্মল এ, এটা একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট অফ ডি, এ নন জিরো নন ইউনিট এলিমেন্ট অফ ডি, যাতে করে কি হবে, এ ডাজ নট হ্যাভ এ ফ্যাক্টরাইজেশন।
ফ্যাক্টরাইজেশন। ডিটা একটা ইন্টিগ্রাল ডোমেন নিলাম, স্মলে একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট নিলাম ডি থেকে, যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই, এর কিন্তু কোনো ফ্যাক্টরাইজেশন নেই। তাহলে কি বলছে, দেন ফর এভরি পজিটিভ ইন্টিজার এন, দেন ফর এভরি পজিটিভ ইন্টিজার এন এর জন্য কি হবে, দেয়ার এক্সিস্ট non-trivial factors পাবো a1, a2, ধরো n belongs to the কার of a এর ফ্যাক্টর পাবো, যাতে করে এটাকে ওই নন ট্রিভিয়াল ফ্যাক্টরস গুলোর প্রোডাক্ট আকারে লেখা যাবে। তাহলে খুব ইম্পর্টেন্ট কথা কি বলছে, যে ডিটা একটা ইন্টিগ্রাল ডোমেন নিলাম, এ যদি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট তুলি জি থেকে, যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই, তাহলে যে কোনো পজিটিভ ইন্টিজার এন এর জন্য n সংখ্যক নন ট্রিভিয়াল ফ্যাক্টরস পাবো এর, যেটাকে এটা ওই n সংখ্যক নন ট্রিভিয়াল ফ্যাক্টরস এর প্রোডাক্ট, মানে n এর মানে 2 নি, তাহলে সেক্ষেত্রে a কে দুটো নন ট্রিভিয়াল ফ্যাক্টরস এর প্রোডাক্ট আকারে লেখা যাবে, এর মান 3 নিলে তিনটে নন ট্রিভিয়াল ফ্যাক্টরস এর প্রোডাক্ট আকারে লেখা যাবে। এরকম কখন লেখা যাবে, যদি এ এলিমেন্টটা নন জিরো নন ইউনিট হয় এবং যদি এর কোনো ফ্যাক্টরাইজেশন না থাকে। কে বলছে স্যার অ্যাডমিট করুন, কিন্তু এই তো আসছে না, অ্যাডমিট করবো কি করে, ও অন্য লিংকে জয়েন হয়ে গেছে, যাও। আচ্ছা এই লিংকটা পিন করা আছে না গ্রুপে? হ্যাঁ স্যার পিন করা আছে। আচ্ছা জয়েন হয়ে যাচ্ছে অন্য লিংক, বেশ অন্য লিংকে জয়েন হয়ে বলছে অ্যাডমিট করুন, স্টেটমেন্টে চলে আসে। এর পরের প্রমাণটা কিন্তু পরীক্ষার জন্য করতে হবে, আর এইটাকে কাজে লাগিয়ে আমরা এরকম টাইপের একটা প্রমাণ করব। বেশ চলে এসো, লেট ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ডিটা একটা ইন্টিগ্রাল ডোমেন নিয়েছে, লেট ক্যাপিটাল ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, সো ক্যাপিটাল ডি একটা ইন্টিগ্রাল ডোমেন নিয়েছে উইথ এ ফাংশন, তাহলে ক্যাপিটাল ডি একটা ইন্টিগ্রাল ডোমেন নিলাম উইথ এ ফাংশন, ফাংশন n, যে n টা ম্যাপ করতে কোথা, d মাইনাস সিঙ্গেলটন 0 টু z আছে, তো g টা একটা ইন্টিগ্রাল ডোমেন উইথ এ ফাংশন n ম্যাপ d মাইনাস সিঙ্গেলটন 0 টু z আছে, যাতে করে কি বলছে, ফর অল a কমা b, যে কোনো a কমা b যদি মানে এই ইন্টিগ্রাল ডোমেন থেকে a b যদি যে কোনো নন জিরো এলিমেন্ট নেই, যেখানে নম এ বি, এ বির যে নম, একটা নম ফাংশন নিয়ে যাবে ইন্টিগ্রাল ডোমেনে, একটা নম ফাংশন ডিফাইন করা আছে, যেখানে n অফ এ বি গ্রেটার ইকুয়াল টু n অফ বি, বলছে এটা হবে। এর সাথে সাথে যদি এরকম ঘটনা ঘটে কি হয়, ইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে, হয় ইকুয়ালিটি হোল্ডস if and only if a is a unit, যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে ডিটা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে, অর্থাৎ ডি এ প্রত্যেকটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকবেই, দেন ডি ইজ এ এফডি। তাহলে কি বলছে, একটা ডিটা একটা ইন্টিগ্রাল ডোমেন, সেখানে একটা নর্ম ফাংশন ডিফাইন করা আছে, তাহলে n ম্যাপ d মাইনাস সিঙ্গেলটন t 0 টু z আছে, যেখানে প্রত্যেকটা পেয়ার অফ নন জিরো এলিমেন্টস এ বি যদি নিই, তার জন্য নর্ম অফ এ বি গ্রেটার ইকুয়াল টু নর্ম অফ বি, এবং ইকুয়ালিটি অকার্স করবে ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ এ ইউনিট, যদি এরকম ঘটনা ঘটে বা নর্ম ফাংশন যে এরকম কন্ডিশন স্যাটিসফাই করে, সেক্ষেত্রে একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে। সো কিভাবে প্রমাণটা করব, প্রুফটাই চলে আসে। তাহলে আচ্ছা ডিটা ফ্যাক্টরাইজেশন ডোমেন মানে কি, সেখানে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকবে, একটা অন্তত ফ্যাক্টরাইজেশন থাকবে, ঠিক আছে। এবার তাহলে ডিটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয় মানে সেখানে অন্তত একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট আছে,
যার কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না। ডিটা ফ্যাক্টরাইজ ডোমেন নয় মানে কি, সেখানে অন্তত একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট পাবো যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। সাপোজ D contains a non-zero non-unit element small a, যাতে করে কি such that small a does not have a factorization. তাহলে কি ধরে নিলাম যে ডিটাতে মানে ফ্যাক্টরাইজেশন ডোমেন নয় ধরে নিলাম, আমাকে ফ্যাক্টরাইজেশন ডোমেন প্রমাণ করতে হবে। আমি ধরে নিলাম ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়, তার মানে একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট আছে, ঠিক আছে, স্মল এ, যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। হ্যালো, নাও এনটা যেহেতু নন জিরো এলিমেন্ট, তো অবভিয়াসলি এর একটা নর্ম আছে। নাও এন অফ এ, এটা কোথায় আছে, জেড আছে থাকবে, যেহেতু এটা নন জিরো এবং নন ইউনিট। এবার লেট এন অফ এ, যেহেতু এটা নন জিরো এন অফ এ, এটা সমান কি, এটা সমান এন ধরে নাও। তাহলে আগের লেমাটাতে কি বলছে, আগের লেমাটাতে কি বলা আছে যে যে কোনো পজিটিভ ইন্টিজার এন এর জন্য যে এ যদি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট হয়, আগের লেমাটাকে মনে করো, তাহলে এ যদি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট হয় এবং যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই, তাহলে যে কোনো পজিটিভ ইন্টিজার এন এর জন্য এটাকে এন সংখ্যক নন ট্রিভিয়াল ফ্যাক্টরসের প্রোডাক্ট আকারে লেখা ছিল আগে। তাহলে এখানে এন অফ এটা এন, এবার গোবিন্দ এনটা কি, এনটা নন জিরো, তাহলে জিরো তো হতে পারে, কিন্তু এখানে যে স্টেটমেন্টটা বলা আছে সেটা পজিটিভ ইন্টিজারের জন্য, ওই জন্য এন প্লাস টু নেওয়া আছে, এটাকে এন প্লাস টু নেওয়া আছে। তাহলে এনটা যেহেতু নন নেগেটিভ ইন্টিজার, অবভিয়াসলি এন প্লাস টু পজিটিভ ইন্টিজার, তাহলে বাই দিস লেমা এটাকে এন প্লাস টু সংখ্যক নন ট্রিভিয়াল ফ্যাক্টরসের প্রোডাক্ট আকারে লেখা যায়। যে কোনো পজিটিভ ইন্টিজার এন এর জন্য এখানে কি ছিল, এটাকে এন সংখ্যক ফ্যাক্টরসের প্রোডাক্ট আকারে লেখা যাবে। এখানে এনটা কিন্তু জিরো হতে পারে, সেই জন্য এন প্লাস টু করে নেওয়া হবে। তাহলে এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, তাহলে দেন এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, সবাই বোঝা যাচ্ছে রে, সবাই আগেরটা কিভাবে কাজে লাগাচ্ছি। দেন এ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ n plus 2 non-trivial factors, সেরকমগুলো একটু ভালো করে বুঝে নেন। তাহলে it can be expressed as a product of n plus 2 non-trivial factors। সেই non-trivial factors গুলো কি কি নিলাম গোবিন্দ, a1 a2 কমা ডট কমা an plus 2, যেটা কার্ড এলিমেন্ট, যেটা থিওরি এলিমেন্ট। হলো, সাথে করে কি হবে, তাহলে এটাকে n প্লাস টু সংখ্যক নন ট্রিভিয়াল ফ্যাক্টরসের প্রোডাক্ট আকারে লিখতে হবে। দেন এ ইকুয়াল টু, তার মানে কি, দেন এ ইকুয়াল টু a1 a2 ডট ডট করে an প্লাস টু। এন্ড স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি n প্লাস টু এর কনসেপ্টটা একবার বোঝাবেন? এইটা তো জিরো হয়ে যেতে পারে, n প্লাস ওয়ানও নিতে পারতে, কোনো অসুবিধা হবে না। এটা জিরো কেন হবে, কারণ নর্ম তো জেড প্লাসে ম্যাপ করে। জেড হ্যাশটা কি, সেটা বল নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ বলি, হ্যাঁ তাহলে জিরো তো হতে পারে। তার কেন, যখন ইউক্লিডিয়ান ডোমেনে করেছিলিস, ও হ্যাঁ ঠিক হতে পারে, f of x1 ডিগ্রি অফ f of x ডিগ্রি জিরো হতে পারে না, ওই জিরোটা হতে পারে। কিন্তু যেহেতু স্টেটমেন্টটা এখানে পজিটিভ ইন্টিজারের জন্য বলা আছে, সেটার জন্য n প্লাস টু করা হলো, n প্লাস ওয়ান করলে ওটা সমস্যা হতো। ঠিক আছে, বোঝা গেল সবাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, এবার nটা মানে কত, nটা মানে হচ্ছে নর্ম অফ a। হলো, নর্ম অফ a মানে কি, নর্ম অফ a1 a2 ডট ডট করে an। এবার এটা কাজে লাগাও কন্ডিশনে, কি বলা আছে, নর্ম অফ ab গ্রেটার ইকুয়াল টু নর্ম b।
এবং ইকুয়ালিটি, দেখ ইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে কি? যখন এটা ইউনিট, যদি এটা ইউনিট না হয়, যদি এটা ইউনিট না হয় তাহলে স্ট্রিক্ট সাইন অকার করবে। কি সন্দীপ, ঠিক তো? এখানে n of b greater equal to n of ab greater equal to n of b বলা আছে। এবার ইকুয়ালিটি কখন হবে? যখন এটা ইউনিট। তাহলে এটা যদি নন ইউনিট এলিমেন্ট হয় তাহলে n of ab টা স্ট্রিক্ট গ্রেটার দেন n of b হবে না? ঠিক আছে, সব বোঝা গেল? এবার এইটাকে শুধু এ ধরো, পুরোটাকে বি ধরো, এটাকে এ পুরোটাকে বি, তাহলে সেক্ষেত্রে এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন, ইকুয়ালিটি হবে না, স্ট্রিক্টলি গ্রেটার দেন লিখতে পারবো n of a2 ডট ডট করে an, এটা n প্লাস 2 হতো, হ্যাঁ ভুল করে n লিখেছি, n প্লাস 2, কারণ এখানে ছিল কতগুলো ফ্যাক্টর, n প্লাস 2 সংখ্যা। বেশ, তাহলে n of a সমান n of a1 a2 n প্লাস 2 গ্রেটার দেন। এটা কেন হলো? দেখো যেহেতু এই ফ্যাক্টরস গুলো নন ট্রিভিয়াল ফ্যাক্টরস, তাহলে একটু আগে বলেছিলাম ট্রিভিয়াল ফ্যাক্টরস কারা কারা? যারা ইউনিট আর ওই নাম্বারটার সাথে অ্যাসোসিয়েট। নন ট্রিভিয়াল ফ্যাক্টরস কারা? ওইগুলো বাদ দিই, মানে যারা ইউনিটও নয় ওই নাম্বারের সাথে অ্যাসোসিয়েটও নয়। তাহলে যেহেতু a1 a2 n প্লাস 2 এরা নন ট্রিভিয়াল ফ্যাক্টরস, তাহলে তারা অবভিয়াসলি ইউনিট নয়। আর যেহেতু a1 টা ইউনিট নয়, তাহলে এখানে স্ট্রিক্ট সাইন ইউজ করবে বাই দিস স্টেটমেন্ট। সবাই বোঝা গেল তো? সন্দীপ বোঝা গেছে? ওটাও n প্লাস 2 হতো। হ্যাঁ এটা n প্লাস 2 হবে, হ্যাঁ n প্লাস 2 ঠিক। এটা বোঝা গেল তো? a1 is not unit, সব বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। নট এ ইউনিট, কারণ যেহেতু নন ট্রিভিয়াল ফ্যাক্টরস, নন ট্রিভিয়াল ফ্যাক্টরস কথা বলতে আমার ঠিক আছে সবার? তাহলে পরেরটা আবার এইটাকে এ ধরছি, বাকি পুরোটাকে বি ধরছি, তাহলে সেটা যদি করি তাহলে কি হবে? তাহলে এখানে এরপর কি পাবো দেখ, তাহলে এইভাবে আমরা যদি পেতে থাকি তাহলে এইটা আবার গ্রেটার দেন হবে n অফ a2 টাকে এ ধরলাম, বাকিটাকে বি ধরলাম, a3 করে ডট ডট করে a n প্লাস 2, পরেরটা আবার গ্রেটার দেন হবে এটাকে এ, বাকি পুরোটাকে যদি বি ধরি তাহলে n অফ a4 ডট ডট করে n প্লাস 2। এরকম করতে করতে চলতে থাকতে একসময় কি আসবে? গ্রেটার দেন n অফ a n প্লাস 1 a n প্লাস 2, আবার গ্রেটার দেন হবে n অফ a n প্লাস 2। আচ্ছা সন্দীপ, শুরুটা করেছি ক থেকে? এই গ্রেটার দেন হওয়াটা, এই নাম্বারটা, এই যে নাম্বারটা গ্রেটার দেন হওয়া শুরু করেছে a2 থেকে শুরু করে, দেখ a2 থেকে শুরু করে শেষ হচ্ছে an প্লাস 2 তে। তাহলে কতগুলো সংখ্যা আছে বল? n প্লাস 1 সংখ্যা, মানে এরকম ইনইকুয়ালিটি কতগুলো পেলাম? n প্লাস 1 সংখ্যক তো, মানে n অফ এটা কার থেকে বড়? n প্লাস 1 সংখ্যক নাম্বারের থেকে বড়, যাদের প্রত্যেকটা নাম্বার কিন্তু নন নেগেটিভ। তাহলে একটা সংখ্যা যেটা n, সেটা কি কখনো n প্লাস 1 সংখ্যক নন নেগেটিভ সংখ্যার থেকে বড় হতে পারে? সংখ্যাটা এটা n, তাহলে n টা বলছিস n প্লাস 1 সংখ্যক নাম্বারের থেকে কখনো বড় হতে পারে? যেখানে সবাই নন নেগেটিভ হতে পারে। হ্যাঁ n মাইনাস 1 সংখ্যক নাম্বারের থেকে বড় হতে পারে, কি ঠিক তো না ভুল কথা? হ্যাঁ স্যার। কিন্তু এখানে কি আছে? this shows that, কি পাচ্ছি? this shows that n অফ আছে, মানে এই যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা n অফ আছে মানে নন নেগেটিভ। তাহলে n অফ এটা মানে স্মল n টা greater than n plus 1 সংখ্যক non negative numbers, which is contradiction. This shows that there exist, এটা কি ইমপ্লাই করে? there exist at least, অন্তত কতগুলো নাম্বার পাবো? n plus 1 distinct. This shows that there exist at least n plus 1 distinct non-negative integers, non-negative integers strictly less than n, n এর থেকে ছোট। কন্ট্রাডিকশন, একটা কন্ট্রাডিকশন পেলাম। thus G is a factorization domain। তাহলে এখান থেকে কি বলতে পারবো? এই যে D টা পেয়েছি সেই D টা একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে। বুঝা গেল সবাই? এটা এক্সাম্পলে চলে আসে। দেখো এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি আগের থিওরেমটাকে বেস করেই করা হয়েছে যে n অফ ab যদি গ্রেটার ইকুয়াল টু n অফ b হয়
এবং ইকুয়ালিটি হোল্ডস হবে ইফ এন্ড অনলি এ ইজ এ ইউনিট। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা ডিটাকে ফ্যাক্টরাইজেশন ডোমেন বলবো। তাহলে কনসিডার দ্য ইন্টিগ্রাল ডোমেন, একটা ইন্টিগ্রাল ডোমেন কনসিডার করছি। কনসিডার দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড অফ আই। তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেন কনসিডার করলাম জেড অফ আই, ডিফাইন করলাম, ডিফাইন নর্ম একটা ডিফাইন করছি। তাহলে কনসিডার দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড অফ আই, এবার এন ডিফাইন করছি জেড অফ আই মাইনাস সিঙ্গেলটন 0 টু সেট অফ অল নন নেগেটিভ ইন্টিজার। একটা ইন্টিগ্রাল ডোমেন কনসিডার করলাম জেড অফ আই, একটা ম্যাপ ডিফাইন করছি এন জেড অফ আই মাইনাস সিঙ্গেলটন 0 টু জেড হাইট। তাহলে কিভাবে ডিফাইন করছি, বাই দেখো নর্ম অফ এ প্লাস বিআই, এটা আগেও ডিফাইন করেছিলাম, মনে করে দেখ। সো দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বিআই ইন্টু এ মাইনাস বিআই, মানে অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর অল এ প্লাস বিআই, যেটা জেড আই এর এলিমেন্ট। সো এন অফ এ প্লাস বিআই, সো দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর অল এ প্লাস বিআই টা জেড আই থেকে। এবার দেখো এটা প্রমাণ করা যাবে খুব সোজা, যে এ প্লাস বিআইটি ইফ এন্ড ওয়ান হবে ইফ এন্ড অনলি যদি কি হয় এন অফ এ প্লাস বিআইটা 1। কারণ একমাত্র ইউনিট মানে বুঝতেই পারছিস সন্দীপ, ইউনিট মানে ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে ইউনিট গুলো কি আসে 1 i মাইনাস 1 মাইনাস i প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1। এবং দেখ প্রত্যেকের নর্মটা কিন্তু 1, প্রত্যেকে যদি এটা নর্ম বের করে 1 আসবে, প্লাস মাইনাস 1 বাই প্লাস মাইনাস। তার মানে এখানে এটা দেখতে পাচ্ছি, ওটা লেখা আছে ইট ইজ ইজি টু ভেরিফাই দ্যাট, it is easy to verify that a plus bi এটা is a unit হবে if and only n of a plus bi this is equal to 1। তাহলে ইউনিট হবে if and only যদি নর্মটা 1 হয়। তাহলে ওটাই বলছি it is easy to verify that a plus bi is a unit if and only n of a plus b এটা 1। এবার কি করব, এই আগের স্টেটমেন্টটা কাজে লাগাবো। প্রথমে দেখাবো যে n of a plus n of ab greater equal to n of b, তারপর দেখাবো ইকুয়ালিটি অকার্স করছে if and only কি হবে, যে a plus ib টা ইউনিট হবে। তাহলে এবার দেখ দেন পারলেট আমি দুটো নন জিরো এলিমেন্ট ধরে নিলাম a plus bi, পরীক্ষার সময় কি দেবে, এটা প্রমাণ করতে দেবে যে prove that zi is a fd, বাকিগুলো কিন্তু একটাও লেখা থাকবে না কিছু, শুধু তোমাদেরকে প্রমাণ করতে দেবে prove that zi is a factorization domain, বাকি আর কি থাকবে। এবার দেখো তাহলে let a plus i by c plus id be two non-zero elements of zi। তাহলে a plus ib আর c plus id be two non-zero elements are of zi, then n of a plus ib into c plus id এটা সমান কত হবে, নর্ম অফ ভেঙে নিলাম, তাহলে ac minus bd plus i into ad plus bc, এটা হবে ac minus bd plus i into ad plus bc। হলো, so this is equal to ac minus bd তার হোল স্কয়ার প্লাস ad প্লাস bc তার হোল স্কয়ার। তো এটাকে যদি ক্যালকুলেশন করো, আগেও এরকম ক্যালকুলেশন করেছিলে ওই যেটা ইউনিট বের করা ক্যালকুলেশনের মতো। সো দিস ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু c স্কয়ার প্লাস d স্কয়ার। সো এটার ইকুয়ালটা হবে c স্কয়ার প্লাস d স্কয়ার, c স্কয়ার প্লাস d স্কয়ার মানে n অফ c প্লাস id। সো এটা পেলাম। এবার ইকুয়ালিটি অকার্স কখন করবে, যদি a স্কয়ার প্লাস b স্কয়ারটা 1 হয়, তার মানে n অফ a প্লাস ib টা 1 হয়, দ্যাট ইজ a প্লাস ib টা যদি ইউনিট হয়। কথা বলতাম না, আশা করি বোঝা গেছে। এবার দেখ
ক্ষেত্রে ইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে। তাহলে এখানে কি পাচ্ছি, ইকুয়ালিটি হোল্ডস, তাহলে হোয়ার দ্য ইকুয়ালিটি হোল্ডস, why the equality holds if and only a square plus b square that is equal to n of a plus ib equal to 1. That is the equality holds if and only n of a plus ib 1 মানে a plus ib is a হয়ে গেল প্রমাণ। হেন্স z of y is a factorization। সেই জিনিসটা পেলাম। এবার একটা ডেফিনেশনে চলে আসি, যে ডেফিনেশনটা কি, এসিসিপি বলা হয় বা অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়াল। তাহলে ডেফিনেশনটা কিসের ডেফিনেশন, এসিসিপি বা অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন, কার জন্য, অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়াল। তাহলে অ্যান ইন্টিগ্রাল ডোমেন, আচ্ছা যেহেতু প্রিন্সিপাল আইডিয়াল তাহলে অবভিয়াসলি এটা প্রিন্সিপাল আইডিয়ালের গল্প বলা হচ্ছে। তাহলে অ্যাসেন্ডিং মানে প্রিন্সিপাল আইডিয়াল গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে নেব, যাতে মানে একটা অপরটার ভিতর ঢুকে থাকবে, ঠিক আছে। তার মানে একটা ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি is said to satisfy তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেন ক্যাপিটাল ডি is said to satisfy the ascending chain condition for principal ideal ব্র্যাকেটে ACCP। তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেন কি বলছে, an integral domain D is said to satisfy the ascending chain condition for principal ideals ব্র্যাকেটে ACCP if for each sequence of principal ideals তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেন ডি সেটা কি করছে, is said to satisfy, এটা স্যাটিসফাই করছে অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়াল, স্যাটিসফাই করবে যদি যে কোনো সিকোয়েন্স অফ প্রিন্সিপাল আইডিয়ালস নিই। কিরকম টাইপের সিকোয়েন্স, প্রিন্সিপাল আইডিয়াল মানে আমরা জানি জেনারেটেড বাই এলিমেন্টস হয়, এরকম জেনারেটেড A1, জেনারেটেড A2, জেনারেটেড A3, কমা ডট ডট। এটা কিন্তু যে কোনো সিকোয়েন্স অফ প্রিন্সিপাল আইডিয়াল নিব, কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, যাতে করে একটা অপরটার ভিতর ঢুকে আছে, মানে এইটা সাবসেট, এইটা সাবসেট A3, এরকম করে চলছে, এরকম চলতে থাকে। তাহলে বলছে একটা পজিটিভ ইন্টিজার n পাবো, there exists a positive integer n পাবো। তবে হ্যাঁ, এই যে পজিটিভ ইন্টিজার n টা পাবো সেটা এক একটা সিকোয়েন্সের জন্য কিন্তু এক এক রকম হবে, সব সিকোয়েন্সের জন্য কিন্তু একরকম নাও হতে পারে। তাহলে এই যে আমরা অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়াল বলছি, এখানে যে প্রিন্সিপাল আইডিয়াল গুলো নিচ্ছি সেটা অ্যাসেন্ডিং অর্ডারে রাখবো, দেখো রেখেছি, এবং বারবার বলছি এক একটা সিকোয়েন্স অফ আইডিয়ালের জন্য এক একটা n কিন্তু এক এক রকম হবে। ওই জন্য বলছি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার n পাবো, যেটা কিন্তু সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডিং অন দা সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে, যাতে করে কি হবে,
জেনারেটেড এর এই সিকোয়েন্সটা মানে এই আইডিয়ালটা মানে এনতম যে প্রিন্সিপাল আইডিয়ালটা পাচ্ছি সেটা পরবর্তী সবগুলোর সাথে সমান হবে। এটা মাথায় রেখো, পরবর্তী সবগুলোর সাথে সমান। তার মানে একটা অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়া মানে একটা সিকোয়েন্স অফ প্রিন্সিপাল আইডিয়া সেটা কি পাবো অ্যাসেন্ডিং চেইন কন্ডিশনকে স্যাটিসফাই বা একটা ইন্টিগ্রাল ডোমেন সেটা বলবো অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়া স্যাটিসফাই করছে। যে কোনো সিকোয়েন্স অফ প্রিন্সিপাল আইডিয়াল যদি নিই এবং যারা এরকম টাইপের কন্ডিশনটি স্যাটিসফাই করে তাহলে একটা এন পাবো যাতে ওই এন তম প্রিন্সিপাল আইডিয়ালটা গোবিন্দ পরবর্তী সব আইডিয়াল গুলোর সাথে সমান মানে পরবর্তী সব প্রিন্সিপাল আইডিয়াল গুলোর সাথে সমান। কি গোবিন্দ বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার দেখো লেমা 6.1.6 আর লেমা 6.1.7 ঠিক আছে এইটা করতে হবে। কেন করতে হবে? পরীক্ষার সময় হয়তো প্রমাণটা দেবে এভরি পিআইডি ইজ এফডি। যদি পরীক্ষার সময় এই প্রমাণটা দেয় তাহলে আগের দুটো প্রমাণ কিন্তু করতে হবে, লেমা 16.1.6 আর লেমা 16.1.7। যদি 2 নম্বরের জন্য যায় তাহলে লিখে দিলেই হবে। কি বলেছে লেমাটা বলেছে, লেমাটা এভরি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, এভরি প্রিন্সিপাল আইডিয়াল, every principal ideal domain capital D satisfies the ACCP। যে কোনো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বা পিআইডি কি স্যাটিসফাই করবে? অ্যাসেন্ডিং চেইন কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন স্যাটিসফাই করছে পিআইডি আছে গোবিন্দ। প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন মানে একটা ইন্টিগ্রাল ডোমেন যার প্রত্যেকটা আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল। তাহলে অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন স্যাটিসফাই করছে মানে গোবিন্দ কি এরকম আকারে আইডিয়াল গুলো নিতে হবে দিয়ে দেখা যাবে একটাই এন আছে যাতে এন তম প্রিন্সিপাল আইডিয়ালটা পরবর্তী সবগুলোর সাথে সমান। ঠিক আছে, তাহলে কিভাবে প্রুফটা করবো? সোজা প্রুফটাই চলে আসে। প্রুফটা কিভাবে করবো? তাহলে লেট কি ধরে নিচ্ছি, তাহলে একটা চেন ধরে নিতে হবে। লেট জেনারেটেড A1 এই প্রিন্সিপাল আইডিয়ালটা সাবসেট এইটা সাবসেট A3 সাবসেট ডট ডট বি এ চেন অফ প্রিন্সিপাল আইডিয়ালস বি এ চেন অফ প্রিন্সিপাল আইডিয়ালস ইন ডি। একটা কথা বলি, একটা জিনিস শিখেছিলাম, তাহলে এটা চেন অফ প্রিন্সিপাল আইডিয়াল নিলাম, বি চেন অফ প্রিন্সিপাল আইডিয়ালস ইন ডি। তাহলে একটা জিনিস প্রমাণ করা যাবে এদের ইউনিয়নটা কিন্তু একটা আইডিয়াল হবে। কেন জানিস গোবিন্দ? ইউনিয়ন কখন আইডিয়াল হয় বা ইউনিয়ন কখন সাব গ্রুপ হয় বা ইউনিয়ন কখন সাবরিং হয়? যখন একটা অপরটার ভিতর ঢুকে থাকে। এটা সবাই জানো যে একটা অপরটার ভিতর কন্টেন্ট হয় বা ইউনিয়ন সাবস্পেস কখন হয়? একই আইডিয়া যখন একটা অপরটার ভিতর ঢুকে থাকে। কি সন্দীপ হবে তো? ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখ এখানে ইউনিয়নটা কেন আইডিয়াল হবে? মানে এইটা এটার ভিতর ঢুকে আছে, এইটা তারপরটার ভিতর ঢুকে আছে। তো ইউনিয়ন গুলো যদি করতে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্দীপ যে আইডিয়ালটা পাবো সেটা একটা আইডিয়াল হবে। তাহলে ইট ক্যান বি ইজিলি ভেরিফাইড দ্যাট it can be easily verified that I equal to যদি কিনি union small I belongs to n generated AI, তাহলে it can be easily verified that I equal to union I belongs to n generated AI। এটা কি হবে? is an ideal of D, is an ideal of D। কেন এখানে হচ্ছে? যেহেতু একটা অপরটার ভিতর ঢুকে আছে সেই জন্য এই জিনিসটা হচ্ছে, আর কোনো কারণ। তাহলে এখানে যেহেতু একটা অপরটার ভিতর ঢুকে আছে
সেই জন্য ইউনিয়নটা একটা আইডিয়াল হবে ডি। এবার দেখো যেহেতু ডিটা পিআই, তাহলে পিআইডিতে প্রত্যেকটা আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে এই যে আইডিয়ালটা পাচ্ছি এটাও প্রিন্সিপাল আইডিয়াল হবে, কারণ এটা কোনো একটা এলিমেন্ট দ্বারা জেনারেট হবে। তাহলে সিন্স ডি ইজ এ, যেহেতু ডি ইজ এ পিআইডি, দেয়ার এক্সিস্ট কি পাবো, an element a পাবো belongs to d, যাতে করে কি হবে i equal to generated a হবে। কারণ যেহেতু পিআইডি তাহলে প্রত্যেকটা আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল, তার মানে আইটাও প্রিন্সিপাল আইডিয়াল, তার মানে আইটা কোন একটা এলিমেন্টে জেনারেট হবে। হলো? তাহলে এবার দেখো তাহলে এ, তাহলে এটা কি পাবো, এটা কোথায় আছে, তাহলে এটা ঢুকে আছে আই, আই মানে ইউনিয়ন আই বিলংস টু এন জেনারেটেড এআই, এইটা মানে এটা আই আছে মানে এখানে ঢুকে আছে, মানে কোনো একটাতে ঢুকে আছে, তাহলে হেন্স এ বিলংস টু, এটা কোথায় ঢুকে আছে, জেনারেটেড এন for some positive integer n, for some positive integer n, so এটা জেনারেটেড এন আছে, তার মানে কেন এখানে ঢুকে আছে, মানে ইউনিয়নে থাকবে মানে কোনো একটাতে ঢুকে থাকবে, for some positive integer n। এতটুকু ঠিক আছে? পাতা উল্টালাম, অনলাইন বোঝা যাচ্ছে রে? হ্যাঁ স্যার। ক্লাস করছি, বেশ যাই হোক এতটুকু তাহলে হলো। তাহলে এখান থেকে কি পাবো, I, then I মানে কি, I মানে জেনারেটেড n, সরি আইটা সাবসেট জেনারেটেড n হবে। এটা কি করে হলো কেউ বলতে পারবি? খুব সোজা, এটা যেহেতু জেনারেটেড n এ আছে, তাহলে যে কোনো স্মল আর যদি ডি থেকে তুলি, তাহলে আর এ টাইপের যে এলিমেন্ট প্রত্যেকটা কিন্তু জেনারেটেড এন এ ঢুকবে। যেহেতু এটা একটা আইডিয়ালের ডেফিনেশন কাজে লাগাচ্ছি, তাই এটা এখানে আছে, তাই যে কোনো আর যদি ডি থেকে তুলে আর এ টাইপের এলিমেন্টগুলো এখানে আছে। আবার আই মানে কত, আই মানে জেনারেটেড এ, তাহলে আমরা জানি যে আর যদি একটা কমিউটেটিভ রিং হয় উইথ ইউনিটি, তাহলে আই ইকুয়াল টু জেনারেটেড এ, তার মানে তার এলিমেন্টগুলো কেমন লাগে দেখতে, আর এ না আর বিলংস টু ডি, তার মানে এরকম টাইপের প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে, সো বলতে পারবো আইটা সাবসেট জেনারেটেড এ। ক্লিয়ার সবার? এত অবধি ক্লিয়ার তো? আবার আই মানে আইটা ইউনিয়ন আই বিলংস টু এন জেনারেটেড আই, মানে এরকম টাইপের প্রত্যেকটা আইডিয়ালকে ইউনিয়ন করে আই পেয়েছি, তাহলে নিশ্চয়ই এইটা আবার কার সাবসেট, আই এর সাবসেট, এইটা আমার হয়ে গেল সাবসেট। therefore কি বলতে পারবো, i equal to পেয়ে গেলাম জেনারেটেড, তাহলে i টা পেয়ে গেলাম জেনারেটেড। এবার দেখ 40 greater equal to n, 40 greater equal to n, এটা যদি greater equal to n, তাহলে কে বড়, যত দেখ এখানে কি পেয়েছি, এইটা সাবসেট, এইটা সাবসেট, এইটা এরকম ভাবে চলছিল, তার মানে যত n এর ভ্যালু বাড়িয়েছি, তাহলে কি হয়েছে, যত n এর ভ্যালু বাড়িয়েছি আইডিয়ালটা বড় হয়েছে। এটার দিকে দেখো, তাহলে 40 গ্রেটার ইকুয়াল টু n এর জন্য জেনারেটেড 80, ভালো করে বল জেনারেটেড 80, এটা কার সাবসেট, এটা অবভিয়াসলি i এর সাবসেট, কোনো সন্দেহ নেই।
কেন আয়ের সাবসেট? কারণ এরকম যাতে আইডিয়াল গুলো ইউনিয়ন করে আই পেয়েছি, ঠিক আছে? এরকম যাতে আইডিয়াল গুলো ইউনিয়ন করে আই পেয়েছি। আই মানে আবার কি? জেনারেটেড এন। যত এন এর ভ্যালু বাড়িয়েছি আইডিয়াল গুলো বড় হয়েছে। যেহেতু টিটা গ্রেটার ইকুয়াল টু এন, তাহলে জেনারেটেড এনটা কার সাবসেট হবে? সন্দীপ, জেনারেটেড এন। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু বললেন, এই এরকম যাতে আইডিয়াল গুলো ইউনিয়ন করে তো আই পেয়েছি রে, এই তো। তাহলে এটার সাবসেট হবে না? আর আই মানে জেনারেটেড এন লিখলাম। কে বড়? টি বড়, টিটা গ্রেটার ইকুয়াল টু এন, তাহলে এই আইডিয়ালটা এর সাবসেট হবে না? যত এন এর ভ্যালু বেড়েছে আইডিয়ালটা বড় হয়েছে না ছোট হয়েছে গোবিন্দ? বড় হয়েছে তো। তাহলে কে বড়? টি বড়। তাহলে টি আইডিয়ালটা এন এর আইডিয়ালের থেকে বড় তো সমান, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পেলাম? এইটা সাবসেট, এইটা সাবসেট, তার মানে এখান থেকে বলতে পারবো। তাহলে গোবিন্দ অ্যাসেন্ডিং চেন হলো, হয়ে গেল এন এর আইডিয়ালটা পরবর্তী সবগুলোর সাথে সমান। ঠিক আছে সবাই? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবার চলে আসি নেক্সট স্টেটমেন্টে। নেক্সট স্টেটমেন্টটা কি আছে? নেক্সট স্টেটমেন্টটা বলছে যে একটা ইন্টিগ্রাল ডোমেন ডি, অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেন ডি with the ACCP is empty. তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেন ডি উইথ ACCP অর্থাৎ একটা ইন্টিগ্রাল ডোমেন যদি অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়ালকে স্যাটিসফাই করে তাহলে সেটা এফডি হবে। পিআইডি হলে ভালো করে বলছি, পিআইডি হলে প্রমাণ করলাম ACCP কে স্যাটিসফাই করে। আর বলছি ইন্টিগ্রাল ডোমেন উইথ ACCP, সেটা হলে আবার এফডি হবে। তাহলে প্রমাণটা কিভাবে করব? প্রুফটা কন্ট্রাডিকশন দিয়ে করব। ধরে নেব ডিটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়। ফ্যাক্টরাইজেশন ডোমেন কি হলে কি হয়? সেখানে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকে। ফ্যাক্টরাইজেশন ডোমেন হলে কি হয়? সেখানে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন ডোমেন, এই ফ্যাক্টরাইজেশন থাকবে। ফ্যাক্টরাইজেশন ডোমেন না হলে কি হবে? অন্তত একটা এলিমেন্ট পাবো নন জিরো নন ইউনিট এলিমেন্ট যার কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না। তাহলে সাপোজ প্রথমে কি ধরে নিচ্ছি, ডি ইজ নট এ ফ্যাক্টরাইজেশন ডোমেন, আর ডিটাকে ফ্যাক্টরাইজেশন ডোমেন নয় ধরে না। দেন দেয়ার এক্সিস্ট এ নন জিরো নন ইউনিট এলিমেন্ট, নন জিরো নন ইউনিট এলিমেন্টস। তাহলে ডিটা ধরে নিয়ে ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়, তাহলে একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট পাবো সরি স্মল এ, যাতে করে কি হবে? স্মল এ ডাজ নট হ্যাভ এ ফ্যাক্টরাইজেশন। তাহলে কি ধরে নিলাম? যে জিনিসটা ধরলাম এখানে দেখতে পাচ্ছ যে ডিটা ফ্যাক্টরাইজেশন ডোমেন ধরে নিলাম নয়। তাহলে একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট এ পেলাম যাতে করে এর কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না। হলো? এবার দেখো আমি এর কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না। তাহলে প্রথমে কি ধরছি যে এ ইজ নট ইররিডিউসিবল, thus a is not irreducible. তাহলে কি ধরে নিলাম? যে এটা ইররিডিউসিবল নয়। কেন বলতে পারবে কেউ এটা ইররিডিউসিবল কেন নয়? তাহলে এটা যদি ইররিডিউসিবল হতো সন্দীপ, তাহলে নিজেই নিজের ফ্যাক্টরাইজেশন হয়ে যেত। মানে এ একটাই টার্ম। আমরা ফ্যাক্টরাইজেশন ডেফিনিশন কি শিখেছি? যে একটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকা মানে সেটাকে ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টস এর প্রোডাক্ট টাকা লেখা যাবে। ঠিক না ভুল কথা সন্দীপ? তাহলে নিজেই যদি ইররিডিউসিবল হয় তাহলে নিজেই নিজের ফ্যাক্টরাইজেশন হয় না। ঠিক না ভুল কথা? তাহলে যেহেতু এর কোনো ফ্যাক্টরাইজেশন নেই তা নিশ্চয়ই এটা ইররিডিউসিবল হবে না। সব বোঝা যাচ্ছে তো? কি দীপেন্দু বোঝা গেছে বাবা?
হ্যাঁ স্যার তাহলে এটা ইরিডিউসিবল হবে না। এন্ড সো যদি এইটাকে এরকম ভাবে লিখতে পারি, কিরকম, a1 b1, এটাকে যদি a1 b1 আকারে লিখতে পারি, ফায়ার ফায়ার a1 b1 belongs to d, তাহলে দেখো যেহেতু এটা ইরিডিউসিবল নয়, বুঝলি গোবিন্দ, তাহলে ইরিডিউসিবল হলে p equal to ab, সন্দীপ কি হয়, আইদার a is in a or b এর মধ্যে একটা ইউনিট হবে, ইউনিট হবে, ঠিক আছে? তাহলে বা বলতে পারবো a1 b1 এদের মধ্যে a1 টা হয় ইউনিট বা এর অ্যাসোসিয়েট, কারণ ডিভিজিবিলিটির কন্ডিশন থেকে মনে করে দেখো, তাই তো? যদি এটা ইউডিসিবল হতো, এখানে এটা ইউডিসিবল নয়, মানে a1 b1 গুলো ইউনিটও হবে না আর অ্যাসোসিয়েটও হবে না, কি তাই তো? সব বোঝা গেছে? কারণ যদি a1 টা ইউনিট হতো অথবা b1 টা ইউনিট হতো, তাহলে এটা ইউডিসিবল হয়ে যেত। এখানে a1 টা ইউনিট নয়, আবার b1 টা যেহেতু ইউনিট নয়, তাহলে a1 টা এর অ্যাসোসিয়েটও নয়। ভালো করে বুঝে নাও সবাই গল্পটা। তার মানে a1 b1 এখানে যে ফ্যাক্টর গুলো পাবো এরা কিন্তু নন ট্রিভিয়াল ফ্যাক্টরস। সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন? আর না স্যার ঠিক আছে। নন ট্রিভিয়াল ফ্যাক্টরস আর নন ট্রিভিয়াল ফ্যাক্টরস অফ a, যেহেতু এবার দেখো এখানে কি বলছি, যে এই যে a কে a1 b1 আকারে লিখলাম, বুঝলি গোবিন্দ, এখানে হয় a1 এর বা b1 এর কোনো একটা ফ্যাক্টরাইজেশন থাকবে না। তাহলে এই যে এটাকে a1 b1 আকারে লিখলাম, এখানে a1 এর বা b1 এর কোনো একটা ফ্যাক্টরাইজেশন থাকবে না। কেন? কারণ যদি কোনো একটা ফ্যাক্টরাইজেশন থাকে, ঠিক আছে, তাহলে দুজনেই, আমি কি বলছি, কোনো একটা ফ্যাক্টরাইজেশন থাকবে না। যদি দুজনেরই ফ্যাক্টরাইজেশন থাকতো, তাহলে দুজনের ফ্যাক্টরাইজেশন মিলে সেটা এর ফ্যাক্টরাইজেশন ফর্ম করে দিত, কিন্তু এখানে বলেছি গোবিন্দ এর ফ্যাক্টরাইজেশন নেই, তাই তো? তাহলে হয় a1 বা b1 কোন একটা ফ্যাক্টরাইজেশন থাকবে, ওইটাই বলা আছে at least one of a1 or b1 must not have a factorization. তাহলে কি বললাম, at least one of a1 or b1 must not have a factorization, থাকবে না। otherwise কি হবে, the factorization of a1 and b1 put together will produce a factorization সেটা ফ্যাক্টরাইজেশন ফর্ম করবে, ফ্যাক্টরাইজেশন অফ a। ধরে নিলাম যে a1 এর ফ্যাক্টরাইজেশন নেই, সাপোজ কি ধরে নিচ্ছি, সাপোজ a1 does not have a factorization, তাহলে ধরে নিলাম যে a1 এর ফ্যাক্টরাইজেশন নেই। সাপোজ a1 does not have a factorization, তাহলে কি ধরলাম, এটাকে a1 b1 আকারে লিখলাম, তাহলে দুটোর ফ্যাক্টরাইজেশন থাকবে এরকম হবে না, অন্তত একটা ফ্যাক্টরাইজেশন থাকবে না। ধরে নিলাম a1 এর ফ্যাক্টরাইজেশন নেই, তাহলে সাপোজ a1 এর does not have a factorization, তাহলে যেহেতু a1 এর ফ্যাক্টরাইজেশন নেই, এখানে চলে আসো, এখানে কি বলছি,
এ আর এ ওয়ান কিন্তু অ্যাসোসিয়েট হবে না। একটু আগে বললাম কেন অ্যাসোসিয়েট হবে না, যেহেতু এরা নন ট্রিভিয়াল ফ্যাক্টরস, তাহলে এ ওয়ানটা ইউনিটও নয়, আবার বি ওয়ানটা যেহেতু ইউনিট নয়, তাহলে এ ওয়ানটা অ্যাসোসিয়েটস নয় কার এ। নাও এ অ্যান্ড এ ওয়ান আর নট, তাহলে এ অ্যান্ড এ ওয়ান আর নট অ্যাসোসিয়েটস। এত অব্দি সবাই ক্লিয়ার কেন অ্যাসোসিয়েটস হবে না? গোবিন্দ আগেই বলেছি বাবা। হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে এ অ্যান্ড এ ওয়ান আর নট অ্যাসোসিয়েটস, therefore আচ্ছা এখান থেকে কি লিখতে পারবো? জেনারেটেড এ সাবসেট জেনারেটেড এ ওয়ান প্রপার সাবসেট। কে বলবে এটা কি হবে? বলবো বলো, বলার জন্য তো বলেছি। তখন এটার একটা একটা কন্ডিশন আছে, ইফ এন্ড অনলি কন্ডিশন বি ডিভাইডস এ হবে যখন, মানে ধরিন একটা সাপোজ আমি একটা এলিমেন্ট তুলছি, না সেটা কোথায় একটা ইন্টিগ্রাল দেবো, আমি যদি সাপোজ এ নয়, ওখানে ছিল ভালো করে দেখো এটা অ্যাসোসিয়েটস অফ বি বলে ছিল প্রমাণ, একটা ছিল না? ছিল না? হ্যাঁ এটা করলে করা যাবে, কিন্তু এটা তো সাপোজ আমি পরে একটা দেখে দিতে পারি, দেখি সাপোজ একটা আমি আগে আরে লজিকটা বলি তাহলে। না লজিক বলতে হবে না, আমি এখানে তর্ক বিতর্ক হচ্ছে না, ওটাও হবে ডিভিজিবিলিটি, কিন্তু ডিভিজিবিলিটি থেকেও ওখানে দেখবি ইন্টিগ্রালটা মানে চারটে ছিল প্রমাণ, ওখানে অ্যাসোসিয়েটস এর প্রমাণটাও ছিল, জেনারেটেড এ আর জেনারেটেড বি সমান হবে। কি ছিল না? ছিল না? ছিল তো। হ্যাঁ জেনারেটর বি আমি অ্যাসোসিয়েটস এর গল্প বললাম, তুই অ্যাসোসিয়েটস দিয়ে বল, যেহেতু এর অ্যাসোসিয়েটস নয় তাহলে সমান হবে না, তাই তো? হ্যাঁ বলবো এবার। না প্রমাণ বলতাম, ঠিক আছে? আমি বলে এটা ওইটাই জানতে চাইছি যে সমান কখন হবে। যদি অ্যাসোসিয়েট হতো তাহলে কিন্তু সমান হবে, কিন্তু এখানে এটা তো ইজিলি পুরো পড়ে যাবে। হ্যাঁ এটা তো ইজিলি পুরো পড়ে আরেকটা যাবে। কথা বলি, এইটা এর সাবসেট কেন হবে? শুধু সমান নয়, তার সাথে ভাবতে হবে এইটাও তো এর সাবসেট হতে পারে, তাহলে এইটা এর সাবসেট কেন হলো সেটা এখান থেকে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, ওই x বিলংস টু ওই যদি জেনারেটর অফ x থেকে তুলি, x থেকে a থেকে তুলি, তাহলে x ইজ ইকুয়াল টু সাপোজ a ইনটু d লিখে যাবে, যেখানে ফর d সাম d বিলংস টু ক্যাপিটাল a। অ্যাকচুয়ালি এইটা থেকে মানে মোট কথা অ্যাসোসিয়েট নয় বলে সমান হচ্ছে না, আর এইটা লিখতে পারলাম কেন সন্দীপ, এই জায়গা থেকে ধরলেই বুঝতে হবে কেন এইটা এর সাবসেট, ঠিক আছে? তাহলে প্রপার সাবসেট হলো, কারণ যেহেতু অ্যাসোসিয়েট নয় বললাম। এবার এবার চলে আসি, প্রথমে এইটা হলো, এবার যেহেতু a1 does not have a factorization, তাহলে স্যার এটা কেন ধরলেন? দেখো এইটা কেন ধরলাম, এখানে কার ফ্যাক্টরাইজেশন নেই বলে দিয়েছি, a1 এর নেই, তাহলে a1 এর যেহেতু ফ্যাক্টরাইজেশন নেই প্রথমে ধরে নিয়েছি গোবিন্দ, তাহলে a1 টাকে এক্সপ্রেস করতে পারবো a2 b2 আকারে, যেখানে হয় a2 বা b2 কোনো একটার ফ্যাক্টরাইজেশন থাকবে, ঠিক না ভুল কথা? যেমন সেম জিনিস এখানে কাজে লাগে, এর ফ্যাক্টরাইজেশন নেই মানে এই দুটোর মধ্যে কোনো একটা ফ্যাক্টরাইজেশন নেই, ধরে নিলাম গোবিন্দ a1 এর নেই। সেম যেহেতু a1 এর ফ্যাক্টরাইজেশন নেই, তাহলে a1 টাকে যখন a2 b2 আকারে লিখব, হয় a2 বা b2 কোনো একটা ফ্যাক্টরাইজেশন থাকবে, ঠিক না ভুল কথা? কি গোবিন্দ বোঝা গেল? ঠিক আছে। তাহলে since a1 does not have a factorization, যেহেতু a1 এর ফ্যাক্টরাইজেশন, তাহলে we can express কি এক্সপ্রেস করতে পারবো? পাতা উল্টাচ্ছে সন্দীপ, তাহলে যেহেতু a1 এর ফ্যাক্টরাইজেশন নেই, তাহলে we can express কি এক্সপ্রেস করতে পারবো? দেখো a1 equal to লিখতে পারবো a2 b2 আকারে, হয় যেখানে a2, b2 এটা কোথায় আছে? bটা আছে। আর আবার সেম লজিক এরাও নন ট্রিভিয়াল ফ্যাক্টরস হবে কেন? কারণ শিখিয়ে দিয়েছি আগের স্টেপ প্রমাণের সময়, একই প্রসেসের বারবার রিপিট হচ্ছে, আর নন ট্রিভিয়াল ফ্যাক্টরস অফ a1 সেম জিনিস গোবিন্দ এর জন্য কাজে লাগিয়েছি। এবার দেখো কোন একটা at least one of a2
অর বি2, কোনো একটা ফ্যাক্টরাইজেশন থাকবে না, কারণ দুটোর ফ্যাক্টরাইজেশন থাকলে সেটা টুগেদার উইল প্রডিউস দ্য ফ্যাক্টরাইজেশন অফ a1, কি ধরে নিয়েছি a1 এর কোনো ফ্যাক্টরাইজেশন নেই, তাহলে অ্যাট লিস্ট one of a2 or b2 কি ধরে নিলাম does not have a factorization, তাহলে ধরে নিলাম কোনো একটা ফ্যাক্টরাইজেশন নেই। সাপোজ a2 does not have a factorization, তাহলে কি ধরলাম a2 আর b2 এর মধ্যে কোনো একটা ফ্যাক্টরাইজেশন থাকবে না, ধরে নিলাম সাপোজ a2 does not have a factorization, তাহলে a2 এর ফ্যাক্টরাইজেশন নেই, ঠিক আছে। এবার দেখো দুই, তাহলে সেম লজিক আগের মতো হবে, জেনারেটেড a সাবসেট জেনারেটেড a1 প্রপার সাবসেট, সরি স্ট্রিক্ট হবে প্রপার সাবসেট জেনারেটেড a2। আবার সেম প্রসেসটা যেমন a এর জন্য করলাম প্রথমে, তারপরে a1 এর জন্য করলাম, তারপরে a2 এর জন্য করলাম, সেম প্রসেস আবার রিপিট করব গোবিন্দ a2 এর জন্য। তাহলে উই নাও repeat the above process with a2। তাহলে গোবিন্দ এইভাবে যদি চলতে থাকে তাহলে স্ট্রিক্টলি অ্যাসেন্ডিং চেইন পাচ্ছি না একটা, a স্ট্রিক্টলি কন্টেইন করছে এখানে, এরপর a2 এর জন্য যখন গোবিন্দ লিখবি কি হবে a3 b3 হবে, সেটা আবার সাবসেট হবে জেনারেটেড হবে, হ্যাঁ। আবার a3 এর জন্য যখন করবি a4 b4 হবে সাবসেট প্রপার সাবসেট অফ জেনারেটেড a4, তখন একটা স্ট্রিক্টলি অ্যাসেন্ডিং চেইন পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, তাহলে এইভাবে দেখ গোবিন্দ চলতে থাকছে, কিন্তু অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়াল থাকা মানে গোবিন্দ এইভাবে তো চলতে থাকবে না, একটা স্টেজে যে আইডিয়ালটা পাবো সেটা পরবর্তী সবার সাথে সমান হতে হবে, কিন্তু এখানে সেটা ঘটছে না, এইটা প্রপার সাবসেট হবে এইটা প্রপার সাবসেট হবে এটা, তাহলে এরকম জিনিসটা চলতে থাকে, তাহলে একটা আইডিয়াল তার পরবর্তী সবগুলোর সাথে সমান হচ্ছে না, তাহলে এসিসিপি স্যাটিসফাই করছে না, কিন্তু থিওরেমে বলা ছিল অ্যাসেন্ডিং চেইন কন্ডিশন ফর প্রিন্সিপাল আইডিয়ালকে স্যাটিসফাই করতে হবে। তাহলে কি বলছো দাস উই ফাইন্ড একটা কন্ট্রাডিকশন চলে এলো, দাস উই ফাইন্ড দ্যাট there exists an infinite strictly ascending chain of principal ideas in a contradiction, কারণ স্ট্রিক্টলি অ্যাসেন্ডিং চেইন পাচ্ছি যেটা কিন্তু এসিসিপি কে স্যাটিসফাই করছে না, অর্থাৎ একটা টাইম পর কিন্তু সেটা পরবর্তীগুলোর সাথে সমান হচ্ছে না গোবিন্দ, তাহলে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। এই কন্ট্রাডিকশনটা কেন পেলি গোবিন্দ, কারণ ধরে নিয়েছিলি যে টিটা একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয়, তাই পেলি, হেন্স টি ইজ এমটি। দেখো সবার ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা আছে কি সন্দীপ, ক্লিয়ার তো? ক্লিয়ার হয়েছে, কিন্তু প্রমাণটা ফালতু ছিল, কিছু করার নেই বাবা, এই প্রমাণগুলো পরীক্ষায় দু একটা দেবে, ঠিক আছে, কি করে বলো সবই খবর। এবার চলে আসি যেটা পরীক্ষায় কোশ্চেন পড়বে তার জন্য আগে দেখাবেন স্যার। হ্যাঁ বলো। সে বলছে এই থিওরেমটা কি বললেন আপনি যে আগের লেবার তোকে আগের লেবার এইটা কাজে লাগিয়ে ওই করলাইটা প্রমাণ করবে, যদি 4 নাম্বার দেয় আর 2 নাম্বার দিলে কি কোনটা কি হচ্ছে বলে দিবি, ঠিক আছে। কি বলছে এই অ্যাকচুয়ালি পরীক্ষায় কোশ্চেন পড়লে এটা দেবে যে এভরি পিআইডি ইজ এফডি, প্রুভ দ্যাট এভরি পিআইডি ইজ এ এফডি, যে কোনো পিআইডি কি হবে একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে। তাহলে আগের দুটো থেকে করতে পারবে, এভরি পিআইডি ইজ এফডি খুব সোজা। পিআইডি মানে কি, পিআইডি মানে হচ্ছে
পিআইডি মিনস যেভাবে লিখছে এরকম লিখলে হবে না, এটা মানে হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল রিং। স্যার এটা লিখিয়ে দিন না। লেখানো কি আছে, আগে দুটো প্রমাণ করতে হবে, লিখিয়ে দিই এতক্ষণ তো লেখালামই, ওই আগে দুটো প্রমাণ করে এটা করতে হবে, কি বুঝলি? তাহলে এটা পিআইডি মানে কি, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বা প্রিন্সিপাল আইডিয়াল রিং প্লাস ইন্টিগ্রাল ডোমেন। ইন্টিগ্রাল ডোমেন এটা লেখানোর কিছুই নাই, যদি পরীক্ষায় 2 নাম্বার দেয় তখন আগের দুটো, তাহলে কি প্রিন্সিপাল আইডিয়াল রিং হলে কি স্যাটিসফাই করবে, এসিসিপি, আর ইন্টিগ্রাল ডোমেন উইথ এসিসিপি হলে এমডি হবে। তাহলে প্রিন্সিপাল আইডিয়াল রিং, তাহলে তাহলে এই কি বোঝা গেল এটা, এই দুটো প্রপার্টি মনে রাখতে হবে। প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন মানে প্রিন্সিপাল আইডিয়াল রিং প্লাস ইন্টিগ্রাল ডোমেন। প্রিন্সিপাল আইডিয়াল রিং, if every principal ideal ring satisfies ACCP, therefore PID is an integral domain with ACCP, hence PID is empty। কি গোবিন্দ বোঝা গেল? স্যার 2 নাম্বার দিলে স্টেটমেন্ট দুটো লিখে দিলেই হ্যাঁ হবে। স্যার বোঝা গেছে। স্টেটমেন্ট দুটো লিখে দেবে, বাস তাহলেই হবে, কিন্তু আশা করি 2 নাম্বার দেবে না। আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যদি দেখো 3 নাম্বার দেয় অনেক সময় পরীক্ষায়, তাহলে শুধু শেষ প্রমাণটা করে দেবে আর আগেরটা বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার মানে দুটোই করব 3 নাম্বার দিলে? হ্যাঁ শোনে নাই মেয়েটারি, আগের লেমাটা শুধু স্টেটমেন্ট লিখে দিবি আর না স্যার আপনাকে বললাম লিখিয়ে দিতে, আপনি ওই দুটো না করি এটা তো লিখিয়ে দিতে পারতেন। আচ্ছা তাল কেন পাবলিক রে, এই মেয়েটা স্যার পাবলিক নেশা করেছে। তাল আরে পাবলিক না স্যার কোথা থেকে কি লিখবো বুঝলাম না। আরে দুটো কপি লিখতে হবে, যদি 4 নাম্বার দেয়, দেখো কাণ্ড এবারে কি বলি বল, দুটো প্রুফই করতে হবে, দিয়ে তুই শেষে লিখে দিবি হেন্স এভরি পিআইডি ইজ এফডি, তাহলে হবে। আর যদি পরীক্ষার সময় ওরকম করে 2-3 করে ভাগ ভাগ করে লেখানো হয় পরীক্ষার জন্য, যদি পরীক্ষায় 3 নাম্বার দেয়, প্রথম লেমার শুধু স্টেটমেন্টটা লিখবি আর পরের প্রমাণটা করবি, কি বুঝলি? বেশ। স্যার 3 নম্বরে উল্টো করলে হবে না? কি বল? 3 নম্বরের জন্য ফার্স্ট এরটা প্রমাণ করে সেকেন্ড এরটা স্টেটমেন্ট লিখে দিলে হবে না? খুব ভালো ছিল গো, না একদম না লিখলে কে আরো নেশা ভালো হবে, করেছো? বুঝলি? আরো না লিখলে কিছুই লিখবি না, তাহলে আরো ভালো। নেক্সট ডেফিনেশন চলে আসি, ইউনিক ফ্যাক্টরাইজেশন। তবে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে গেলে আগে ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে হবে। তার মানে ফ্যাক্টরাইজেশন ডোমেনে যে কন্ডিশনটা ছিল সেটা তো থাকতেই হবে, অর্থাৎ প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টকে ফাইনাইট সংখ্যক ইররিডিউসিবল এলিমেন্টসের প্রোডাক্ট আকারে লেখা যাবে। এবার ইউনিক কথাটার মধ্যে লুকিয়ে আছে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশনটার ইউনিকনেস, ঠিক আছে? কি আকার বোঝা গেল? ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন ইজ এ ফ্যাক্টরাইজেশন ডোমেন যেখানে রিপ্রেজেন্টেশনের ইউনিকনেস থাকবে। কেমন বলি, কেমন ইউনিকনেস? তবে দেখে একটা ইন্টিগ্রাল ডোমেন, আগে ডেফিনিশনটাই চলে আয়। তাহলে an integral domain capital D is called a unique factorization domain, unique factorization domain ব্র্যাকেটে UFD। তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেন কি is called a unique factorization domain bracket UFD if the following two conditions holds তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেন সেটাকে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন বলবো যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই। এক নম্বর, every non-zero non-unit element of D, every non-zero non-unit element of D can be expressed as তাহলে একটু আগে বললাম যে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে গেলে আগে ফ্যাক্টরাইজেশন ডোমেন হতে হবে। তাহলে প্রত্যেকটা নন জিরো নন ইউনিট এলিমেন্টকে কি করতে হবে,
ফাইনাইট সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে লিখতে হবে। তাহলে এভরি নন জিরো নন ইউনিট এলিমেন্ট অফ ডি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, বোঝা গেল? তাহলে কি হবে, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ইকুয়াল টু পি1 পি2 ডট অফ ডি। এখানে ফাইনাইট সংখ্যক ইরিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে লেখা যায়, হয় যেখানে পি1 কমা পি2 কমা ডট অফ পিএন এরা কি হবে, আর ইরিডিউসিবল এলিমেন্টস several elements of D। তাহলে P1 P2 আর Pn এরা প্রত্যেক কি হবে, এরা ইরিডিউসিবল এলিমেন্টস হবে তার D। ঠিক আছে, এত অবধি পাতা উল্টাবো। এবার দেখ এর যদি দুটো ফ্যাক্টরাইজেশন থাকে, তাহলে এর দুটো ফ্যাক্টরাইজেশন থাকা মানে 2 নম্বর, if যদি কি হয় a ইকুয়াল টু p1 p2 ডট ডট করে pn, দিস ইজ ইকুয়াল টু q1 q2 ডট ডট করে qm। তাহলে a ইকুয়াল টু যদি p1 p2 ডট করে pn এবং q1 p2 ডট করে qm হয়, যদি এরকম দুটো ফ্যাক্টরাইজেশন থাকে, তা দুটো ফ্যাক্টরাইজেশনে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট সেম হবে। এইটাকে মাথায় ঢুকে নাও। ইউনিক কেন নাম হচ্ছে, ফ্যাক্টরাইজেশন ডোমেন তো ঠিক ছিল, কারণ প্রত্যেকটা এলিমেন্টে ফ্যাক্টরাইজেশন থাকবে। তাহলে বলছে এটাকে যদি p1 p2 pn আর q1 q2 qm লেখা যায়, দুটো আকারে লেখা যায়, তাহলে দুটো রিপ্রেজেন্টেশনে কিন্তু নাম্বার অফ এলিমেন্ট সেম হতে হবে। যদি r2 factorizations of a as a finite product of irreducible elements of D, then n সমান m। তাহলে কি হবে, দুটোতেই সংখ্যা সমান হবে এবং এখানকার কোন একটা pi এখানকার কোন একটা qj এর সাথে অ্যাসোসিয়েট হবে। তার মানে একটা পারমুটেশন পাবো। পারমুটেশন কেন পাবো, কারণ প্রত্যেকটা এখানেও n সংখ্যা, এইটাতে সমান সংখ্যা এলিমেন্ট আছে, তার মানে এখানকার কোন একটার সাথে অ্যাসোসিয়েট হবে। ঠিক আছে, তার মধ্যে দেখ ওই জন্য বলছে and there is a পারমুটেশনটা কেন বলছে আমি পরে বলছি। পারমুটেশনটা and there is a permutation sigma on অফ বলতে পারো কোন সেটের উপর, এই সেটের উপর, such that pi and q of sigma I are associates for all I equal to 1 to n। নিশ্চয় বুঝতে পারছি, মানে ধর p1 মানে 1 তমটা 3 এর সাথে হবে, 2টা 1 তমর সাথে হবে, 3টা 2 এর সাথে হবে, তার একটা পারমুটেশন পাচ্ছি। কি সন্ধি বোঝা গেল? ওই জন্য বলছে pi-টা কোন একটা q অফ সিগমা এর সাথে হবে। এই যে পাচ্ছি এটা হচ্ছে একটা পারমুটেশন, কারণ প্রত্যেকটার সাথে একটা করেসপন্ডেন্স আছে। কি গোবিন্দ বোঝা গেল? মানে ধর p1টা q3 এর সাথে হলো, p2টা q1 এর সাথে হলো, p3টা q2 এর সাথে হলো, তাহলে একটা পারমুটেশন তো পাচ্ছি, মানে একটা বাইজেক্টিভ ম্যাপিং তো পাচ্ছি, যাতে তো pi-টা q অফ সিগমা এর সাথে অ্যাসোসিয়েটস হবে ফর অল i ইকুয়াল টু 1। তাহলে দুটো জিনিস মনে রাখবে, ইউনিক ফ্যাক্টরাইজেশন তোমার মানে প্রত্যেকটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকবে এবং প্রত্যেকটা এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন দুটো যদি ফ্যাক্টরাইজেশন নিই, তাহলে দুটো ফ্যাক্টরাইজেশনে নাম্বার অফ এলিমেন্ট সেম হতে হবে এবং দুটো ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে কোনো একটা এলিমেন্ট অপর কোনো একটা এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েট হবে। সবাই ক্লিয়ার? কোনো অসুবিধা? আচ্ছা ঠিক আছে। বেশ, তাহলে এরপরে একটা বিখ্যাত থিওরি আছে। দেখো থিওরিটা বিখ্যাত মানে সত্যিই খুব বিখ্যাত থিওরি। ইন এ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন এভরি ইররিডিউসিবল এলিমেন্ট ইজ প্রাইম। দাগদা প্রমাণটা স্যার আজকে করাবেন? আজকে আর করাবো না, আজকে এমনি
তাড়াতাড়ি ছেড়ে দেবো। পেপারটা পড়তে হবে নাকি? হ্যাঁ প্রমাণটা করতে হবে, এগুলো করতে হবে পরীক্ষা, কিচ্ছু করার নেই। এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার। দাদা শোনো, থিওরেম 16(1) 10 করতে হবে, থিওরেম 16(1) 12 করতে হবে। থিওরেম নাম্বারটা খোঁজ না রে বাবা, যতবার থিওরেম এতক্ষণ ধরে যেটা পড়াচ্ছিলাম খোঁজ 370 হ্যাঁ, যেখানে ডেফিনেশন ছিল তারপরে পাতা বই নিয়ে যায়নি রে, তুমি যা ভারী। 16(1) 10 16(1) 11 তা খোঁজ, থিওরেম নাম্বারটা খোঁজ, 16(1) 10 16(1) 11 এক্সাম্পলটা দাগ দে, 16(1) 12 থিওরেমটা দাগ দে, 16(1) 13টা স্টার দে। কারণ 16(1) 13 করতে গেলে আগেরটা কাজে লাগাতে হবে। 12টা করতে হবে না তো, 16(1) 10 12 13 যারা একদমই করতে পারবি না, মানে কিছু করার নেই, তারা শুধু 16(1) 13টা করবে। 16(1) 13টা স্টার, বুঝলি? যারা করতে পারবি না তারা এটাই করবে। আচ্ছা শোনো, তারপরে চলে এসে এক্সারসাইজ 1 আছে দেখো 372 কথা, ওটা রাখতাম। পেয়েছিস খুঁজে সবাই? স্যার বেশ, তারপরে এক্সারসাইজ 3 দাগ দে, এক্সারসাইজ 4 দাগ দে। তো এক্সারসাইজ 4টা 3টা দুটো ইম্পর্টেন্ট, 12 বলছি এরকম উদ্ভট টাইপের প্রবলেম পরীক্ষায় দেবে। এক্সারসাইজ 1 3 আর 4 ইম্পর্টেন্ট। বাস এই চ্যাপ্টারটা শেষ। আচ্ছা একটু পাতা উল্টাও তো, কতগুলো ডেফিনেশন দাগ দাও। চলে এসো 375 পাতায় 16(2)(1) এর ডেফিনেশনটা দাগ দে, 16(2)(2) এর ডেফিনেশন দাগ দে। লেমা 16(2)(3) অনলি স্টেটমেন্ট। এক্সাম্পল 16(2)(4) দাগ দে। সবার হয়েছে যেগুলো বললাম? স্যার এখানে আর বেশি পাগড়ি করার দরকার নেই। এরপর চলে এসে একদম লেমা 16(2)(8) স্টেটমেন্টটা শুধু দাগ দাও, প্রচুর কাজে লাগবে পরে। এক্সাম্পল 16(2)(9) স্টার দাও। হয়েছে সবার বলবো? আচ্ছা 16(2)(10) থিওরেমটা পরীক্ষার জন্য করলে ভালো, শুধু ইতিহাস। যারা পারবি করবি, যারা পারবি না করবি, কিন্তু প্রমাণটা ইম্পর্টেন্ট। করলেও পারবো। 16(2)(9) এর এক্সাম্পলটা স্টার দিবি, আর 16(2)(8) এর লেমাটা শুধু স্টেটমেন্টটা রাখবি, শুধু লেমাটা, প্রুফটা নয়। 16(2)(10) যারা প্রুফ করতে পারবে না তারা শুধু স্টেটমেন্টটা দাগিয়ে রাখবে। আচ্ছা এবার চলে আসি 10টা এটা কম মার্কসে আসবে। 4 নাম্বার দেবে না, 10 10 হ্যাঁ 12 13 করে 7 নাম্বার 8 দিয়ে দেবে। আচ্ছা শোনো, না, আপনি ছোট করে লিখিয়ে দেবেন না 2 নাম্বারের মতো? না এই 16(2)(10)টা 2 নাম্বার পড়বে না। আরে আপনি লিখিয়ে দেবেন তো, তারপরে আমরা স্টেটমেন্ট থেকে 3 বার লিখে দিস। আচ্ছা শোন, 379 পাতার এক্সারসাইজ 2 এর অঙ্কটা ভিভিআই স্টার দিয়ে রাখ। ZX is a EFD but not a PID, বারবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিতে পারে এই প্রবলেমটা। এই চ্যাপ্টারে যদি বলিস স্যার একদম প্রো লেভেলের প্রমাণ করতে পারে এরকম এক্সারসাইজ 2, যেটা আমি দিলাম এখনই, আর কোনোটা আমি দেখতে পাচ্ছি। আর একটা থিওরেম যেটা বললাম কোনটা, ওই 1 মিনিট না, সেটা আগের চ্যাপ্টার, এই চ্যাপ্টার না। এই চ্যাপ্টারে যদি কেউ কিছু করতে না পারিস শুধু ডেফিনেশনটা করবি। আর হচ্ছে লেমা 16(2)(8) অবশ্যই মনে রাখবি, রিডিউসিবিলিটি ইরোডিউসিবিলিটিতে কাজে লাগবে। এক্সাম্পল 16(2)(9) আর 379 পাতার এক্সারসাইজ, তাহলে খেল খতম। আর কি বলছিস বল? ঠিক আমি দাঁড় করবি? হ্যাঁ না দেখ সব থেকে কম। বেশ, মেন তোমাদের কোন চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে, 380 পাতা থেকে যেটা শুরু হচ্ছে।
এখান থেকে 6 নাম্বার থেকে 7 নাম্বার পড়বে, তাহলে রিং থিওরি শেষ। আর কতগুলো খুচখাচ জিনিস টুকটাক আছে, এই বইয়ে যেটা আছে এতটা অব্দি পড়লে চলবে। বেশ, আজকে এতটা অব্দি থাক, আজকে আর পড়াবো না। আর যারা থিওরেম করতে পারবে না, যেটা এখনই দাগ দিলাম, তারা শুধু যেগুলো বললাম ওইগুলো করতে, তাহলে হবে। রেজাল্ট